ওই ঘটনার প্রায় 6 মাস পর দুজন লোক আমার অফিসে আসে চারি মাহাল অ্যাপ্লাই করতে। তাদের মধ্যেই একজন ছিল বয়স্ক বৃদ্ধ। তার বয়স প্রায় 60 থেকে 65। সঙ্গে তার ছেলে, ইয়াং, 20 থেকে 25 বছর হবে তার বয়স। তখন চারিদিকের সব চারি মাহালেই প্রায় বিক্রি হয়ে গেছিল, শুধু ওই বোমাই বুরুর জঙ্গলটাই বাকি ছিল। এরপর 99% ভিউয়ার্স হয়তো বুঝতেই পারছো না যে এই চারি মাহাল জিনিসটা কি। তাই আমি একটু খলসা করেই বলি। চারি মাহাল জিনিসটা হলো আগেকার যুগের মানুষেরা অনেক বেশি গবাদি পশু পালন করতো, যেমন গাই, বাছুর, মোষ, ছাগল ইত্যাদি। এবং তাদের পেট ভরানোর জন্য তাদের একটা উর্বর জমির প্রয়োজন হতো। তো সেই সময় চারিমাল মানে যেসব অঞ্চলে গবাদি পশু পালন করা হতো তাদের খাবার খাওয়ানো হতো, সেই সমস্ত এলাকাগুলি সবাই কেউ না কেউ নিয়ে নিয়েছিল, মানে ওই ভাড়ায় আর কি। তখন সেই বৃদ্ধ লক্ষ্য করে যে বোমাই বুরুর জঙ্গলটা বেশ উর্বর এবং তাতে অনেক লম্বা লম্বা ঘাস রয়েছে। তাই সে সরকারকে কর বাবদ কিছু টাকা দিয়ে সেখানে থেকে গবাদি পশুর পালন করার একটা পারমিশন নিয়ে নেয় আর কি। শান্তনু স্যার বলে যে সেই সময় আমার রামচরণ এবং ভূপালীর কথা মনেই ছিল না, আর মনে থাকলেও হয়তো বলতাম না, কারণ তারা যদি এসব শুনে ভয় পেয়ে পালিয়ে যেত তাহলে তো ক্ষতিটা সরকারেরই হতো, তাই না? মোটামুটি ওই মাসখানেক পরে, মানে ওই এপ্রিল মাসের দিকে, ওই বৃদ্ধ লোকটি তার ছেলেকে নিয়ে অফিসে এসে হাজির হয়। সঙ্গে তার ছেলেও ছিল। মোটামুটি মাসখানেক পরে ওই এপ্রিল মাসের দিকে ওই বৃদ্ধ লোকটি তার ছেলেকে নিয়ে অফিসে এসে হাজির হয়। আমি বললাম, কি ব্যাপার? তো তখন সেই বৃদ্ধ লোকটা যেন রাগে কাঁপতে কাঁপতে আমায় বলে যে আমায় জিজ্ঞাসা করবেন না স্যার, এই এই অপদার্থটাকে জিজ্ঞাসা করুন। পারলে একে পা থেকে মাথা পর্যন্ত জুতো পেটা করুন, যদি একটু শোধরায়। শান্তনু স্যার জিজ্ঞাসা করে যে কেন, কি হয়েছে? বৃদ্ধ বলেন যে আর বলবেন না স্যার, আপনি সাহেব মানুষ, আপনার সামনে আমার এইসব কথা বলতে লজ্জা পর্যন্ত করছে, কিন্তু কিছু করার নেই। এই বাঁদর ছেলে এখানে এসে পর্যন্ত বিগড়ে গেছে। আজ দুদিন ধরে দেখছি একটা মেয়ে ঘর থেকে বার হয়ে যাচ্ছে। একে তো ওই একটা মাত্র খুপড়ি, আর ওই সেটা মাত্র ওই 8 হাতের মতো লম্বা হবে, আর তাতেও আমরা শুই দুজন, তার মধ্যেও এইসব বেয়াদবি। আমি যখন পরপর দুদিন এসব জিনিস লক্ষ্য করলাম তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি রে, কি হচ্ছে এসব? তখন ও আমায় বললো যে কই, না তো, আমি তো কিছু জানি না। তারপরেও আরো দুদিন যখন আমি এটা দেখলাম তখন আমি ওকে দিলাম পা থেকে মাথা পর্যন্ত বেধড়ক মার, কিন্তু ছেলে যেন তাতেও শুধরাচ্ছে না। এই পরশু দিন রাত্রি দেখলাম স্যার। এবার আপনার কাছে নিয়ে এসেছি, আপনি ওকে ভালো করে শাসন করে দিন তো। আর সেই মুহূর্তে হঠাৎই রামচরণ এবং ভূপালের কথাটা মনে পড়ে গেল। তাই আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কত রাত্রে দেখেছি? বৃদ্ধা তখন বলে যে ওই রাত্রি প্রায় 1টা 2টো হবে, একেবারে মধ্যরাত্রি। শান্তনু স্যার পুনরায় জিজ্ঞাসা করেন যে ঠিক দেখেছো তো? তো সেই বৃদ্ধ বলে ওঠে যে স্যার, আমার নজর এখনো অতটাও কমজোর হয়নি, আমি স্পষ্ট দেখেছি একটা মেয়ে, তারপর কম বয়সী, একটা সাদা ধপধপে শাড়ি পরেছিল। শুধু সাদা নয় স্যার, কোনোদিন কালো, কোনোদিন লাল, আবার কোনোদিন সাদা। একদিন তো মেয়েটা বেরিয়ে যেতেই আমি তার পিছু নিলাম, কিন্তু জঙ্গলের মাঝখানে যেতেই মেয়েটা যেন উধাও হয়ে গেল, মানে আমি কোনো কিছু দেখতে পেলাম না। ফিরে এসে দেখি বেড়া আমার ঘুমের ভান করে পড়ে আছে। আমি যখন তাকে ডাকলাম সে এমন ভাবে তড়বড় করে উঠলো যেন সে এই ঘুম থেকে পড়লো। ঘুম থেকে উঠে যখন আমি তাকে শুধালাম তখন সে এমন ভান করলো যেন সে আকাশ থেকে পড়ছে। তাই আমি বুঝলাম যে এই ছেলে আমার দ্বারা শাসন হবে না, এই বেয়াদব ছেলেকে তাই আমি আপনার কাছে নিয়ে এসেছি শাসন করার জন্য। শান্তনু স্যার চিঠিতে লিখেছেন যে আমি তখন বললাম যে কি ব্যাপার, কি শুনছি আমি এসব তোমার ব্যাপারে? তখন ওই ছেলে আমার পা ধরে কান্নাকাটি করতে থাকে যে বিশ্বাস করুন স্যার, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। সারাদিন আমি গাধার খাটনি খাটি, পশু চড়াই, তারপর সন্ধ্যাবেলা এসে যে শুই, আমার সারা রাত কোনো হুঁশ থাকে না, আমার ঘরে আগুন লাগলেও আমি উঠতে পারবো না, মানে আমি এমন বেহুশ ভাবে ঘুমাই, ঘুম ভাঙে একেবারে সেই ভোরে। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন স্যার। তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কোনোদিন কিছু দেখোনি? তো সে বলে যে আমার রাত্রে হুঁশই থাকে না। তারপর তারা সেইখান থেকে খুশি খুশি চলে যায়। সেই বৃদ্ধও মনে বেশ খুশি খুশি ছিল। সে ভাবছিল যে বেশ, এবার কিন্তু ছেলেটা বেশ জব্দ হয়েছে।
তবে তার দিন 15 পরেই সেই ছেলেটি আবার আমার কাছে ফিরে আসে এবং বলে যে স্যার, একটা কথা আছে। আমি সেই আগের দিন এসেছিলাম না, আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কিছু দেখেছিলাম কিনা। শান্তনু স্যার বলে, কেন বলো তো? তো সেই ছেলেটি বলে যে স্যার, আজকাল না আমার ঘুমটা খুব সজাগ হয়েছে। বাবা খুব বকাঝকা করে ওই জন্য কিনা জানি না, তবে আজকাল আমার ঘুম খুব সজাগ হয়েছে। তো আজ কদিন ধরে লক্ষ্য করছি যে প্রায় মধ্যরাত্রির দিকে কোর্ট থেকে একটা ধপধপে সাদা রঙের কুকুর আসে, এসে আমার বিছানার কাছাকাছি বসে থাকে। আবার আমি চোখ খোলা মাত্রই সে যেন চলে যায়, মানে সে যেন বুঝতে পারে যে আমি এবার জাগছি বা আমি এবার জেগে যাব। কিন্তু কাল রাত্রে স্যার একটা ব্যাপার ঘটেছে, আমার বাবু কিন্তু জানে না, আমি শুধু কিন্তু আপনাকেই বলছি, শুধু আর কাউকে না। কাল রাত্রে আমি ঘুম ভেঙে দেখি কুকুরটা যখন ঢুকেছিল তখন কিন্তু আমি দেখিনি। আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যেদিকটা যাচ্ছিল সেদিকটায় আমার ওই কুটিরের জানালার মতো করে একটা ফাঁক কাটা ছিল। তো চোখের পলক ফেলতে যতটা সময় লাগে ততটা সময়ের মধ্যে আমি জানালায় যেই দেখি একটা মেয়ে আমার একদম জানালার পাশ দিয়ে পেরিয়ে জঙ্গলের ওই দিকটা যাচ্ছে। আমি সাথে সাথে পিছু নিয়ে জঙ্গলের দিকে যাই, কিন্তু কোথাও কিছু পাইনি। আমি ফিরে আসি, বাবাকে যদিও কিছু জানাইনি, উনি বুড়ো মানুষ ঘুমোচ্ছেন, তাই আপনাকে জানালাম। আপনি বুঝতে পারছেন তো ব্যাপারটা? শান্তনু স্যার তখন ওকে আশ্বাস দিয়ে বলে যে ও কিছু না, ও তোমার মনের ভুল হবে হয়তো। তোমার যদি ওখানে থাকতে ভয় করে তাহলে তুমি এখানে এসে থাকতে পারো। কিন্তু ছেলেটি পুরুষ মানুষ হয়ে ভয় পাচ্ছে, মানে এটা ভেবে সে যেন সেখান থেকে লজ্জা পেয়ে চলে গেল। তবে এই ঘটনার পর শান্তনু স্যারের অস্বস্তি যেন বেড়ে গেল। সে ভাবতে থাকলো যে দুজন নাইট গার্ডকে সেই কুটিরের কাছাকাছি পাঠাতে হবে ও রাত্রে পাহারা দেওয়ার জন্য। তবে তিনি তখনও পর্যন্ত বুঝতে পারেননি যে এটা কতটা পরিমাণে বিপজ্জনক। তার কয়েকদিনের মধ্যে এক অপ্রত্যাশিত আকস্মিক বিপদ ঘটে যায়। তার পরের দিন তিনি ঘুম থেকে উঠে বিছানা থেকে নামবেন তার আগে তিনি খবর পান যে বৃদ্ধের ছেলে মারা গেছে। সাথে সাথে তিনি তড়িঘড়ি করে 2-4 জন লোক নিয়ে গাড়ি করে সেই জায়গায় যান। গিয়ে দেখেন সেই কুটিরের পিছন দিকের যে জঙ্গলটা ছিল সেই জঙ্গলে সেই ছেলেটির মৃতদেহ পড়ে আছে। তার মুখে ভীষণ ভয় এবং আতঙ্কের ছাপ ছিল। বৃদ্ধের মুখে শোনা যায় যে প্রায় ওই মধ্যরাত্রের দিকে সে ছেলেকে ঘরে না দেখতে পেয়ে লণ্ঠন নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু ভোর রাত্রির আগে তার ছেলের মৃতদেহ কিন্তু সে দেখতে পায়নি। মনে হচ্ছিল সে বিছানা থেকে উঠেই কোনো কিছু ফলো করার জন্য জঙ্গলের মধ্যে ঢুকে, কারণ তার মৃতদেহের পাশেই একটা মোটা লাঠি এবং একটা লণ্ঠন পড়েছিল। তবে সেটা যে কি ছিল তা কিন্তু বলা খুব মুশকিল, কারণ মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন অবধি ছিল না। আর নরম কাদা বালি মাটির উপরে শুধুমাত্র সেই ছেলেটির পায়ে ছাপ ছিল, সেখানে আর কোনো কিছু ছাপ ছিল না, না কোনো মানুষ না কোনো জানোয়ার। বোমাই বুরুর জঙ্গলের এই রহস্যের মীমাংসা আজ পর্যন্ত হয়নি। পুলিশ এসে কোনো দিকে কোনো ক্লু না পাওয়ায় ফিরে যায়, এবং মানুষজনও এখন সন্ধ্যার বহু আগে থেকে এই জঙ্গলে প্রবেশ বন্ধ করে দেয়। মাঝখানে তো এরকমটা হয়েছিল যে শান্তনু স্যারকে একাই একাই ওই জঙ্গলের অফিসে থাকতে হতো। মাঝে মাঝে তো ভয়ে যেন তার প্রাণ কেঁপে উঠতো, মনে হতো যে সব কিছু ছেড়ে ছুড়ে চলে যায় কলকাতা। ভালো নয় এসব জায়গা। বিভিন্ন রহস্যময় লোক নৈশ প্রকৃতির রূপকথার রাক্ষসী রানীর মতো, অশরীরী প্রাণীদের রাজ্য। তারা বহু কাল ধরে এখানেই বসবাস করে আসছে। হঠাৎ করেই মানুষের অনধিকার প্রবেশ তারা বরদাস্ত করবে না। সুযোগ পেলেই তারা কিন্তু প্রতিহিংসা করতে ছাড়বে না। তাই কোনো নির্জন শুনশান এলাকায় পা রাখার আগে অবশ্যই এটা ভেবে নিও যে সেখানে যাওয়াটা কি ঠিক হবে, সেখানে এমন কেউ নেই তো যাকে চোখে দেখা যাচ্ছে না কিন্তু তার উপস্থিতি আছে।